দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এসে যদি আমাদের অ্যাম্পি থিয়েটারে বসেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে শুরু করব। সবচেয়ে জরুরি বিষয়টি হচ্ছে যে এই পার্কে অনেক লোক হাঁটাহাঁটি করছেন, অনেকে বিভিন্ন জায়গায় খাচ্ছেন, কিন্তু আমরা কি জানি যে কোনো একজন যদি হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আসলে কি করা উচিত? অথবা যদি সাডেন গলায় খাবার আটকে যায়, তাহলে কিভাবে সেটা রিলিভ করতে হবে? এই ছোট দুটি এই টেকনিক আপনি একটু মানুষের জীবন রক্ষা করতে পারেন, যেটি আসলে একান্তভাবে খুবই জরুরি এবং সবার জন্য জানা জরুরি। আমরা আসলে জনসচেতনতার জন্য এই বিষয়টি সম্পর্কে একটু জানাতে চাই। আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা খুব দ্রুত সময় শুরু করব এবং এখনই হয়তো আমরা শুরু করব আর কি, বা শেষ করব খুব দ্রুত। সিপিআর আসলে যদি অনেকেই দেখেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন মুভিতে, বিভিন্ন নাটকে, বিভিন্ন ছবিতে, তো দেখা যাচ্ছে একটা মানুষের যখন হার্ট বন্ধ হয়ে যায়, একই সঙ্গে সঙ্গে তার লাংসটিও কিন্তু বন্ধ হয়ে যায়। এই হার্ট এবং লাংস দুটি যখন বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট, এবং তখন মানুষের কোনো জ্ঞান থাকে না। এই মুহূর্তে ইমিডিয়েটলি আসলে আমাদের কি করা দরকার, বিশেষ করে যারা এই তরুণ প্রজন্ম রয়েছেন, ইয়াঙ্গার জেনারেশন যারা রয়েছেন, তাদের তো অবশ্যই জানা দরকার যে আসলে ওই সময় কি দরকার। কারণ আমি যদি এই এতজন হাঁটছেন এখানে, কেউ একজন যদি কখনো এর শিকার হন, তাহলে আপনি যদি সেটা জানেন, তাহলে সেটা আপনি প্রয়োগ করতে পারবেন এবং তাকে হসপিটালে নেওয়া পর্যন্ত কোন সাপোর্টটুকু দেওয়া দরকার সেটি করতে পারবেন। না হলে দেখা যাবে যে আপনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। আমরা জানি যে বাইরের দেশে সবার জন্য এই সিপিআর ট্রেনিংটি ম্যান্ডেটরি এবং এটি জানতেই হবে। এটা একেবারেই মানে শুরু থেকেই সবাইকে শেখানো হয়, কিন্তু আমাদের দেশে আসলে সেটি আমরা এখনো ওইভাবে করতে পারিনি। আমরা বিশেষ করে যারা যেখানে পাবলিকলি অথবা সোসাইটিতে এই জিনিসটা এখনো ইন্ট্রোডিউস করতে পারিনি। আমরা যেটা করেছি হয়তো হসপিটালগুলোতে, ইমার্জেন্সিতে কিছু কিছু জায়গায় সেটা কাজ করছে এবং সবাই হয়তো এটা নিয়ে এত অ্যাওয়ার নয়। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি যদি প্রয়োজন মনে করেন, যেমন আপনার পরিবারের কোনো কাছের কেউ একজন হার্ট অ্যাটাক হলো, একটু পর উনি জ্ঞান হারিয়ে ফেললেন, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, ওই মুহূর্তে কি করা দরকার আছে, এতটুকু যদি আপনি না জানেন, ইফ ইউ গিভ সাপোর্ট ফর 5 to 10 minutes, ইউ ক্যান সেভ দ্য লাইফ। আমরা একটা ছোট্ট উদাহরণ হিসেবে দিতে পারি যে আপনারা অনেকে ফুটবল খেলা দেখে থাকেন, তাই না? ইউরোপিয়ান কাপ, বিভিন্ন লা লিগা, এগুলো সেখানে একজন এরিকসন নামক একজন প্লেয়ার যখন খেলছিলেন, উনি মাঠের মধ্যেই কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তো সেই মুহূর্তে তার বিপরীত দলের যে যারা টিম, তারা সবাই তাকে ঘিরে ধরলো এবং তাদের ক্যাপ্টেন তাকে সিপিআর দেওয়ার পর, ওনাকে হসপিটালে নেওয়ার পর উনি কিন্তু এখন আবার খেলছেন। তো আবার একই প্রসঙ্গ যদি আমরা বলি, বাংলাদেশের ঢাকায় একটি ব্যাংকে আমরা দেখেছি যে একজন সহকর্মী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে চেয়ার থেকে পড়ে গেল, কিন্তু তারা কেউ জানে না কি করতে হবে এবং উনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ভীষণভাবে আসলে ব্যথিত করে এই বিষয়গুলো, যে অথচ তারা যদি জানতেন ওই মুহূর্তে কি করা দরকার, তাহলে কিন্তু তার জীবনটি হয়তো বেঁচে যেতে পারে। কাজেই বিভিন্ন আমরা পাবলিক প্লেসগুলোতে, বিশেষ করে আমরা বলি যে বিশেষ করে শপিং মল, এয়ারপোর্ট, তারপর হচ্ছে পার্ক, অথবা এইসব জায়গাগুলোতে কিন্তু এই সিপিআর এর গুরুত্ব অনেক রয়েছে, কারণ এখানে অনেক মানুষ আসে। যে কোনো কেউ দেখবেন যে হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ মানুষ পার্কে হাঁটছেন, ওনার হয়তো হার্টের একটি সমস্যা ছিল, উনি হয়তো জানেনও না, সেখানেই দেখবেন যে হয়তো পড়ে গেলেন। তো এই জায়গাটিতে কিভাবে আমরা অ্যাসেস করব, কিভাবে আমরা তাকে আবার পুনরায় হার্টটিকে সচল করতে পারবো, সেটি আমরা খুব সংক্ষেপে একটু দেখাবো। আমরা যদি সহজেই বলি যে সিপিআর এর পুরো ইলেবোরেশন হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সেটা হচ্ছে হার্ট এবং লাংস, কার্ডিও মিন হার্ট, পালমোনারি মিন লাংস, এবং রিসাসিটেশন মানে হচ্ছে এটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। তো যে কার্যক্রমটি বন্ধ হয়ে যায় সেটাকে আগের জায়গায় আনা। আমি জানি যে আজকের এই খোলা পরিবেশে, এই সুন্দর সকালে সবার মনোযোগ ধরে রাখা ভীষণ কঠিন, কারণ চারদিকে অনেক উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে, গান হচ্ছে, খেলা হচ্ছে। তো এর মধ্যে সিপিআর এর মতো একটা কাঠখোট্টা জিনিস নিয়ে আগ্রহ না পাওয়ারই কথা। আই এম স্কেয়ার্ড যে আসলে এখানে আমরা কতজন কে আসলে উদ্বুদ্ধ করতে পারবো। কিন্তু যদি আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে বলে দিতে পারি যে সামনের 30 মিনিট আপনাকে আপনার ভিউ চেঞ্জ করে দিতে পারে। মানুষের প্রতি যে একটি দায়বদ্ধতা, মানুষকে জীবন বাঁচানোর যে আনন্দ, সেটি কিন্তু আর কিছুতেই নেই।
মানে বিং এ ডক্টর, আমি যদি নিজের পরিচয় আমি আসলে দিই, আমি ডাক্তার হাসান। আমি বেসিক্যালি একজন ইমার্জেন্সি স্পেশালিস্ট এবং কার্ডিওলজিস্ট। আমি কাজ করছি প্রভা হেলথে একজন ভিজিটিং কনসালটেন্ট হিসেবে, এবং বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের উপর আমি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একজন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। এবং আমরা বসুন্ধরা বনানী, আমি হোয়েরাজদিন অ্যাপোলো, আমরা আমরা অ্যাপোলো প্রিয়জন নামক একটা প্রোগ্রাম করেছি, যেখানে আসলে সোসাইটির প্রত্যেকটি ব্লকে ব্লকে একজনকে আমরা ট্রেন করার চেষ্টা করেছি। বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজগুলোতে আমরা এই প্রোগ্রামটা করেছি, যাতে এরাই হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রজন্ম, তারাই অনেকদিন দীর্ঘদিন থাকবে, তারাই মানুষকে বাঁচিয়ে রাখতে সমর্থ হবে। তো সেই জন্য আমরা নিজের জন্য আরেকজনকে শেখাতে হবে যে আমার বাসায় যদি কারো একটা অ্যারেস্ট হয়, তাহলে তাকে সেই মুহূর্তে কি করব। অন্যের জন্য যদি আমি বাধ্য দিলাম, আপনার সবচেয়ে প্রিয়জন, কাছের জন, বাবা মা, আপনার দাদা নানা নানি, ভাই বোন, অসংখ্য মানুষ রয়েছে, এমনকি সন্তান পর্যন্ত। তো আমরা এটি দেখাবো। আরেকটা জিনিস শেখাবো, সেটি হচ্ছে গলায় যদি খাবার আটকে যায়, বিশেষ করে যারা শিশু যারা রয়েছেন অথবা বৃদ্ধ, যেমন আপনার এখানে অনেক আনন্দ নিয়ে খাচ্ছেন, হাসাহাসি করছেন, হঠাৎ করে একটা মাংসের টুকরা বা একটা কিছু আমাদের শ্বাসনালীতে আটকে গেল, দিস ইজ কল্ড চোকিং। সেই চোকিংটাকে আমরা কিভাবে রিলিভ করব, এবং এটি কিন্তু মৃত্যুর অন্যতম একটা কারণ। আমরা বিয়ে বাড়িতে যদি যান, হাজার হাজার লোক খাচ্ছে, আনন্দ করছে, এর মাঝেই দেখবেন যে, বা হোটেলে খেতে যান, দেখা গেল যে একজনের গলায় একটা কিছু আটকে গেল। সো ইফ ইউ নো হাউ টু রিলিভ চোকিং, ইউ ক্যান সেভ দ্য লাইফ। এই দুটো লাইফ সেভিং মেজার আমরা আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার মনে হয় যে আমার তো আপনাদের খারাপ লাগবে না। আচ্ছা, আমরা বেঁচে আছি কেন, বেঁচে আছি কেন না, বেঁচে আছি যে এটা বুঝি কিভাবে সেটা আগে শুনি। যে এই যে ধরুন আপনি বেঁচে আছেন, তাই না? তো আমরা বুঝি কিভাবে যে আমি বেঁচে আছি? দূর থেকে আপনি কিভাবে অ্যাসেস করেন? আমি হাত নাড়াচ্ছি, তাই না? আপনার কথার, আপনি আমার দিকে হাসছেন, আমি আপনার কথার জবাব দিচ্ছি। এই যে রেসপন্স করা, এটাই তো বেঁচে থাকার প্রথম, আমরা বলি যে প্রতিবিম্ব, তাই না? এভিডেন্স। কাজেই যখন একটা মানুষ আপনার কথায় অ্যান্সার দিতে পারবে, তখন আপনার বুঝতে হবে যে উনি বেঁচে আছেন। তো আমরা কার্ডিয়াক অ্যারেস্টের, আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাই, কয়েকটা জিনিস যে আপনার কি জানতে হবে, যে প্রথমে জানতে হবে যে ওনার আসলে অ্যারেস্ট হয়েছে কিনা, তাই না? নাহলে তো আপনি ধরেন একজন মানুষ ঘুমাচ্ছে, আপনি যে বলে যে আরে সর্বনাশ ও তো গেল, বলে আপনি সিপিআর দেওয়া শুরু করলেন, ও উঠে আপনাকে মার শুরু করলো, তো সেটা হলে তো বিপদ হয়ে যাবে। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে কিভাবে কার্ডিয়াক অ্যারেস্ট আমরা নির্ধারণ করব। আমরা বলি যে আমরা বেঁচে থাকার এই হার্ট এবং লাংসের প্রথম কাজটা কি? হার্ট একটা পাম্পের মতো, না? এই যে পানির পাম্পের মতো, সে সারা শরীরে রক্তকে সঞ্চালন করে। আমরা বলি মুহূর্তে, চোখের পলকে, 0.8 সেকেন্ডে পুরো শরীরে একবার রক্ত সার্কুলেশন করে নিয়ে আসে। আর যে ফুসফুস আমরা প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, সেই ফুসফুস কি করে? বাতাস, এই যে পার্কে আমরা আছি, কি সুন্দর ভালো লাগছে, তাই না? শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে না। বিশুদ্ধ বাতাস আমাদের লাংস গ্রহণ করে, অক্সিজেন নেয়, বিশেষ করে অক্সিজেনটাকে এক্সচেঞ্জ করে। আমাদের শরীরের বেঁচে থাকার জন্য অন্যতম জিনিসটা হচ্ছে অক্সিজেন, তাই না? আপনি যদি মনে করেন যে কিছু দরকার নেই, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন, তাই না? সেই অক্সিজেনকেই লাংস প্রোভাইড করে। তো হার্ট এবং লাংসের মধ্যে একেবারেই খুব গভীর সম্পর্ক, বলা যায় যে একদম জড়ুয়া ভাই বোনের মতো। তো তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না। তো সেজন্য যখন হার্ট অ্যাটাক হয়, তখন অটোমেটিক্যালি কিছুক্ষণ পর লাংসও বন্ধ হয়ে যায়। আবার যখন লাংস বন্ধ হয়ে যায়, একটু পর হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক একটা খুব বড় একটা কারণ। বিশেষ করে আমরা জানি যে আমাদের আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে প্রতিদিনের চলাফেরা, তার মধ্যে আহ, আমরা কায়িক পরিশ্রম অনেক কম, তাই না? হাঁটাহাঁটি কম করি, বাসা থেকে গাড়িতে উঠি, অফিসে যে গাড়িতে নামি, আবার বাসায় ঢুকে যাই। আর খাবার দাবার এখন তো আমরা বলবো যে বিভিন্ন মানে যারা বাসায় খাবার পৌঁছে দেয়, তাদের বদলতে এখন আরো সহজ হয়ে গেছে। এবং জাঙ্ক ফুড, এসব কারণে আমরা কিন্তু খাদ্যাভ্যাসটি আমাদের সঠিক নয়। এই কারণে পুরনো ঢাকার একটি প্রবাদ রয়েছে, সকালবেলা নেহারি, রাতের বেলা তেহারি। যে নেহারি দিয়ে খাবার শুরু, তেহারি দিয়ে খাবার শেষ। এইভাবে যদি নিজের উপর অত্যাচার করেন, একসময় কি হয়? কোলেস্টেরল বেড়ে যায়, এবং এই কোলেস্টেরল হচ্ছে মূল জায়গা যেটি আমাদের হার্ট অ্যাটাকের অন্যতম একটি কারণ। একই সঙ্গে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের কিডনি ডিজিজ রয়েছে, তাদেরও হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। এবং আশ্চর্যজনক বিষয় আপনি জানবেন, আগে আমরা ভাবতাম যে শুধুমাত্র বোধহয় বয়স্ক হলেই হার্ট অ্যাটাক হয়।
বয়স 40 হলে আমাদেরকে বলে যে ওই সুমনের সে গানের মতো যে ছেড়েছি তো অনেক কিছুই, জিলিপি সন্দেশ। বয়স হবার সঙ্গে সঙ্গে আরো কিছু আমরা চালসে রোগ হয়ে যায়, কিন্তু তা না। এখন কিন্তু ইয়াং জেনারেশনের কিন্তু অনেক হার্ট অ্যাটাক হয়। আমরা 17 বছর বয়সেও হার্ট অ্যাটাক পেয়েছি, একজন কার্ডিওলজিস্ট হিসেবে বলছি। 20-25 বছর বয়সে পেয়েছে, কাজে কেউ কিন্তু এর মুক্ত নয়। কাজে এটি জানা কিন্তু খুব জরুরি। হার্ট অ্যাটাকের প্রধান কমপ্লিকেশন হচ্ছে হার্টটি একটু পর বন্ধ হয়ে যায়, যেটি কার্ডিয়াক অ্যারেস্ট। এবং আপনি জানেন কিনা যে প্রায় 50% লোক হাসপাতালে পৌঁছাতে পারে না, তার আগেই তারা মৃত্যুবরণ করে। এবং এই মৃত্যুবরণ করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা এই সিপিআরটি জানি না। কারণ হার্ট যখন নর্মালি কি করে, হার্ট লাভ ডাব লাভ ডাব এভাবে চলতে থাকে, কখনো যদি শুনে থাকেন দেখবেন। কিন্তু যখনই এটা অ্যারিথমিয়া হয় তখন এরকম করে ক্যাওটিক একটা সিচুয়েশন, অথবা হার্ট বন্ধ হয়ে যায়। এই দুটিকে আমরা বলি হার্ট অ্যাটাকের মূল মৃত্যুর কারণ। কাজে এটি বন্ধ হয়ে গেলে অথবা যদি ক্যাওটিক মুভমেন্ট হয়, তাহলে এটাকে কিভাবে ঠিক করব, এটি আমরা সিপিআর এর মাধ্যমে আমরা দেখাবো। এটা একটু সামনে নিয়ে আসলে মনে হয় ভালো হতো না টেবিল। আচ্ছা, যাই হোক, সিপিআর স্টেপ আমরা সংক্ষেপে বলে দেই। স্টেপ নাম্বার 1 হচ্ছে চেক দ্য রেসপন্সিভনেস। কেউ যদি জ্ঞান হারিয়ে ফেলে, আপনার প্রথম কাজটি হচ্ছে উনি আপনাকে রেসপন্স করছে কিনা সেটি আগে দেখা। সেটি আপনি কিভাবে দেখবেন, সেটাকে আমরা বলি শেক অ্যান্ড শাউট। আমরা যদি এইভাবে দেখি, এটা ধরো আমার এখানে, আমরা যদি এভাবে দেখি, আমার মুখের কাছে ধরো, হ্যাঁ, আমরা যদি এভাবে দেখি, স্যার আর ইউ ওকে, আপনি যদি নাম জানেন আরো ভালো হয়। যদি যদি মিস্টার এক্স আপনি কি শুনতে পাচ্ছেন? ট্যাপ ওভার দ্য শোল্ডার, আমরা বলি যে এই কাঁধের উপরে ট্যাপ করতে। আপনি যদি গালে, আমাদের একটা স্বভাব রয়েছে, আমরা কি করি, মানুষ জ্ঞান হারিয়ে ফেলে গালের মধ্যে থাপড়া থাপড়ি করি, যে এই একটু পরে দেখলো যে ঘুম থেকে উঠেছে, আপনি একজন মানুষ তার গালের মধ্যে সমানে থাপড়াচ্ছে। সেটি করা যাবে না, তাকে করতে হবে ট্যাপ ওভার দ্য শোল্ডার, সে ক্যান শাউট। দ্বিতীয়, এটিতে যদি উনি রেসপন্স করেন, উনি যদি বলেন যে হ্যাঁ, আমি তো ঠিক ঘুমাচ্ছিলাম, আমি তো ঠিক আছে, তাহলে তো আপনি বেঁচে গেলেন, তাহলে তার মানে সে ঠিক আছে। যদি কোনো রেসপন্স না করে, যে আপনি তাকে ট্যাপ করছেন শোল্ডারে কিন্তু সে কোনো রেসপন্স করছে না 2-3 বার, তারপরে আমরা দেখি, আমরা বলি যে ব্রিথ এবং হার্টস, মানে যেটা পালস। কারণ আমরা যে বেঁচে থাকি, হার্ট যে চলছে, তার প্রধান কারণ বুঝি কি, আমাদের পালস আছে। দেখেন না যে আমরা কোথায় পালস দেখি সারা জীবন? উত্তম কুমার, সুচিত্রা সেনের পালস কোথায় দেখেছে? হাতে, সেই, তাই না? কিন্তু ডাক্তারে গেলে সেটাই দেখে, কিন্তু আমরা এখানে কিন্তু পালসটি দেখবো হচ্ছে অন্য জায়গায়, সেটাকে আমরা বলি গলায়, ক্যারোটিড পালস। আপনারা যদি আমার সঙ্গে প্র্যাকটিস করেন, ইউ উইল লার্ন যে এই যে গলাতে ছেলেদের একটু বোঝা যায় ভালো, যে অ্যাডামস অ্যাপেল যেটা বলে, যে জায়গাতে উঁচু হয়ে আছে, মেয়েদের ক্ষেত্রে এটা একটু ফ্ল্যাট। অনেকে বলে যে অ্যাডামস নাকি যখন আপেল খাচ্ছিল তখন এই জায়গায় যে নাকি আটকে ফেলছিল, আসলে এটা একটা মিথ। মূল কথা হচ্ছে এটা থাইরয়েড কার্টিলেজ আমাদের যেটা থাকে, ছেলেদের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বেশি থাকে, মেয়েদের ক্ষেত্রে কম থাকে। এই থাইরয়েড এই জায়গা থেকে আপনি যে দুটি আঙ্গুল যে কোনো একদিকে নামিয়ে দেবেন, এইদিকে অথবা এইদিকে, জাস্ট এই সাইডে, আপনি দেখবেন যে জাস্ট আমাদের যে শ্বাসনালীটা আছে, এটা বরাবর যদি আঙ্গুলটা এভাবে নিয়ে একটু প্রেসার দেখেন, তাহলে দেখবেন যে একটা জিনিস ধপধপ করে লাফাচ্ছে। সবাই আমার সাথে প্র্যাকটিস করেন, এই যে একদম মাঝখান থেকে 2 আঙ্গুল এদিকে নেন, নিয়ে দেখেন যে আপনি বেঁচে আছেন কিনা। আমি এক প্রোগ্রামে যখন এটা করাচ্ছিলাম, তখন আমি বললাম যে আমাদের এক সিস্টার নার্সকে, সে আর খুঁজে পাচ্ছে না। একটু পরে হাত তুলে বলে, স্যার আমি তো বোধহয় বেঁচে নাই। তো কিন্তু যে কথা বলছে উনি তো বেঁচে থাকবেনই। তো এই পালসটা হচ্ছে আমরা দেখি, কারণ আমরা জানি যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন সবচেয়ে জরুরি হচ্ছে একটা পালস যদি শরীরে থাকে, সেটা হচ্ছে ক্যারোটিড পালস। এটা আমরা কতক্ষণ দেখবো আমরা বলবো যে 10 সেকেন্ডের বেশি না, 5 সেকেন্ডের কম না। কারণ আপনি অনন্তকাল ধরে গলায় আঙ্গুল দিয়ে বসে থাকলেন, হাত দিয়ে যে দেখি কখনো পালস পাওয়া যায় কিনা, এদিকে মোরে টোরে সব শেষ। কাজে নট মোর দেন 10 সেকেন্ড। কারণ আমাদের এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বা কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে এভরি সেকেন্ড কাউন্টস, প্রত্যেকটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটি সেকেন্ডের মূল্যায়ন করতে হবে। সো আমরা যখন দেখবো যে সে ক্যান শাউট করে, এটা ধরো, স্যার আর ইউ ওকে, কোনো রেসপন্স নাই। দ্বিতীয় অংশটি হচ্ছে এই গলার এখান থেকে আমরা পালসটা এই জায়গার মধ্যে আমরা দেখব যে তার পালস আছে কিনা। একই সঙ্গে আমার চোখটা থাকবে, দৃষ্টিতে থাকবে তার বুকের উপরে, কারণ আমরা দেখব যে বুকটা উঠানামা করছে কিনা। আমরা যখন শ্বাস নেই তখন আমাদের কি হয়, আমরা যখন বুক ভরে বাতাস নেই তখন বুকটা ফুলে উঠে, তাই না? আমরা রেজিং অফ চেস্ট, বাচ্চারা যখন ঘুমায় দেখবেন যে
বুকটা ওঠানামা করছে ওঠানামা করছে, আবার মা শান্তিতে বসে বসে দেখছেন, হঠাৎ বন্ধ হয়ে গেলে দৌড়িয়ে যায় যে কি হলো, শ্বাস নেওয়া বন্ধ করে দিল নাকি। ঠিক একই রকম ভাবে আমরা এখানে একসঙ্গে দুইটা কাজ করব। পালস দেখবো হচ্ছে আঙ্গুল দিয়ে, আর চোখ দিয়ে দেখবো হচ্ছে বুকটা উঠানামা করছে কিনা। এর জন্য সময় নিব কতক্ষণ আমরা? 10 সেকেন্ড, নট মোর দেন দ্যাট, 10 সেকেন্ড। তাহলে এই যে আমরা এই তিনটা জিনিস দেখে ফেললাম, একটা হচ্ছে শেক অ্যান্ড শাউট, একটা হচ্ছে পালস, আর একটা হচ্ছে ব্রিদিং। এই তিনটা জিনিস আমরা দেখে আমরা নির্ধারণ করব যে পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা। তাহলে যার কার্ডিয়াক অ্যারেস্ট হবে তার তিনটার কোনোটাই থাকবে না, যে তার তার কোনো রেসপন্স থাকবে না, নো রেসপন্সিভনেস, নো পালস, নো ব্রিদিং। কিন্তু আপনি দেখলেন যে তার রেসপন্স নাই কিন্তু পালস আছে, ব্রিদিং আছে, তাহলে বুঝতে হবে কি অন্য কোনো কারণে উনি জ্ঞান হারিয়েছেন। অনেক সময় যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে তারা অজ্ঞান হয়ে যেতে পারেন, অনেক সময় স্ট্রোকের জন্য অজ্ঞান হয়ে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি পালস এবং ব্রিদিং পাবেন। কাজে এই তিনটা জিনিস যদি আমরা না পাই, একটা হচ্ছে কোনো রেসপন্স না থাকে, কোনো পালস না থাকে, কোনো ব্রিদিং না থাকে, তাহলে আমরা ধরে নেব উনি কার্ডিয়াক অ্যারেস্টে আছেন। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হলো। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে রিকগনিশন অফ কার্ডিয়াক অ্যারেস্ট বাই চেকিং রেসপন্সিভনেস, বাই চেকিং পালস অ্যান্ড চেকিং ব্রিদিং, এই তিনটা জিনিস। দ্বিতীয় স্টেপ, 2 নম্বর কাজ, আপনি যখন বিপদে পড়েন তখন আপনি কি করেন? বিপদে পড়লে কি করেন? কারণ সাহায্য চান না, হেল্প। পানিতে পড়ে গেছেন, আপনি জানেন যে কেউ বাঁচানোর নেই, তাও বলবে, চিৎকার করতে থাকবে যে বাঁচাও বাঁচাও, তাই না? ডাকাত পড়লে কি বলতে হয় যে ভাই আপনি চিৎকার করেন, আপনার বাসায় ডাকাত পড়েছে? নিজে থেকেই তো মুখের অজান্তে আপনি ঠিক একই রকম ভাবে তো এখানেও আপনি একটা বিপদে পড়েছেন, তাই না? আপনার একজন কলিগ, আপনার একজন সহকর্মী বা কাছের কেউ আপনাকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছেন। সো দ্য সেকেন্ড স্টেপ ইজ আস্ক ফর হেল্প। আপনি আশেপাশে কারোর কাছ থেকে হেল্প চাইতে পারেন যে এখানে আমার একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট আছে, প্লিজ চলে আসেন। অথবা আপনারা এখন তো আমাদের হটলাইন নাম্বার আছে, দেশের বিদেশে আমরা বলি জানি 911, আমাদের দেশে হচ্ছে 999, 999-এ ফোন করলে, অথবা যদি কাছাকাছি কোনো হসপিটাল থাকে যাদের হটলাইন নাম্বার আছে, এগুলো একটু মোবাইলে সেভ করে রাখবেন। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আপনি কল করলে তাদেরকে অ্যাম্বুলেন্স তারা পাঠিয়ে দেবে। কি চাইবেন? সাহায্য। যে আমার একজন পেশেন্ট, সাহায্য চাওয়ারও কিন্তু একটা নিয়ম আছে, তাই না? একজন ধরেন আপনি কাউকে বললেন যে ভাই আমার একটা পেশেন্ট জ্বর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাবে, পাঠাবে? জীবনে পাঠাবে না। আপনাকে বলতে হবে যে আমার পেশেন্ট আনরেসপন্সিভ, প্লিজ সেন্ড দ্য অ্যাম্বুলেন্স অ্যাজ ওয়েল এজ পসিবল। এবং আমরা জানি যে একটা শক দেওয়ার একটা যন্ত্র আছে, আপনারা বিভিন্ন মুভিতে দেখেন যে যে শক দেওয়ার সঙ্গে সঙ্গে নায়ক নায়িকা অবধারিত ভাবে জ্যান্ত হয়ে আবার লাফিয়ে ওঠে, তাই না? যে শক দেওয়াটা হচ্ছে আমরা বলি যে সবচেয়ে মানে ক্রুশিয়াল একটা ভাইটাল পার্ট। সেই শক দেওয়ার যন্ত্রটা আমরা বলি এইইডি, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। এটাকে বলবেন যে নিয়ে আসবেন, যে শক দেওয়ার যন্ত্রটা নিয়ে আসেন। আমরা হয়তো এখানে দেখাবো না, কিন্তু বলতে হবে এইইডি, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। এটা পৃথিবীর সব দেশের, আপনার এয়ারপোর্ট, শপিং মল, বড় বড় যে রেল স্টেশন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক জায়গায় গ্যাদারিং যেখানে হয়, পার্ক, এসব জায়গায় অনেক সময় থাকে। এটা একটা মানুষ, যে কোনো মানুষ ইনস্ট্রাকশন ফলো করলে সেটা ব্যবহার করতে পারে, জাস্ট ওটাকে ইউটিলাইজ করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে, তাহলে 1 নম্বর হচ্ছে রিকগনিশন কার্ডিয়াক অ্যারেস্ট, 2 নম্বর হচ্ছে আপনি আস্ক ফর হেল্প, 3 নম্বর হচ্ছে সিপিআর। সিপিআর এর 3টে স্টেপ আমরা বলি সিএবি। সিতে হচ্ছে কম্প্রেশন, এতে হচ্ছে এয়ারওয়ে, বিতে হচ্ছে ব্রিদিং। এই 3টা কথা মনে রাখবেন। কম্প্রেশনটাই মেইন। ধরো এটা আমরা বলি যে 30টা কম্প্রেশন, বড়দের জন্যটাই আমি বলছি, অ্যাডাল্টের ক্ষেত্রে 30 কম্প্রেশন। আপনি একেবারে সব ছেড়ে ওনাকে যদি যদি এরকম জায়গা টেবিল থাকে তাহলে সুবিধা, যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, তাকে মাটিতে একদম রেখে, মাটিতে রেখে হাঁটু গেড়ে আপনি বসতে পারেন। আমি দেখালাম না, টেবিলে দেখাচ্ছি যাতে সবাই দেখতে পারেন। তাহলে তাকে করতে হবে আপনার এই হাতের পজিশনটা বুকের ঠিক, আমরা বলি যে বুকের যে ব্রেস্ট বোন যেটা আছে, আমরা স্টারনাম যেটা বলি, এটার ঠিক লোয়ার হাফ মানে নিচের অংশে আমরা যদি এতটুকু ধরি, তাহলে তার লোয়ার হাফ সেন্ট্রালি মাঝামাঝি। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে সুবিধা যে নিপেল লাইন এবং আমাদের যে নেজাল লাইন, এই দুইটা যেখানে মিশে সেখানে করলেই হবে। তো এই যে হাতটাকে আমি ঠিক, একটা হাতের যে হিল সেটাকে আমরা সেখানে রাখবো, আরেকটা হাত তার উপরে রাখবো, ঠিক আছে, যে করো, আর তাকে চিৎ করে শুয়ে দিব, মাটিতে হোক বা কোনো টেবিলে হোক। শুয়ে দেওয়ার পরে এই হাতটাকে স্ট্রেট করতে হবে, এই যে এই হাতটা কোনো বাঁকা থাকবে না, এরকম করা যাবে না, স্ট্রেট। ঠিক আছে, স্ট্রেট করে আপনি একটা প্রেসার চাপ দিবেন। কিভাবে? যেমন আমি দেখাচ্ছি। 1 একটা শব্দ হলো, দেখবেন যে ক্লিক করে 1 2 3 4, এটা ধরো টেবিল, 5 6 7 8 9 10 11 12
13, 14, টেবিলটা ধরো, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 30টা কম্প্রেশন আমরা দিলাম একই সঙ্গে, এই 30টা কম্প্রেশনটাই কিন্তু বাঁচানোর মূল মন্ত্র, বাকিগুলো আমরা অক্সিলারি। এই যে 30 কম্প্রেশন আমরা কতক্ষণ রেটে দিলাম, রেটটা হচ্ছে প্রায় যত তাড়াতাড়ি দেওয়া যায় 100 থেকে 120 পার মিনিট। আর আমরা কম্প্রেশন কয়টা দিলাম 30। এখন কতক্ষণ আমরা কতটুকু দাবাবো, মানে এই যে দেখেন আপনি ভীষণ শক্তিশালী একজন মানুষ, আপনি এমন এক চাপ দিলেন দেখা গেল যে সমান হয়ে গেল পুরা, আর বেঁচে থাকার কোনো সুযোগই থাকলো না। অথবা আপনি হালকা ডায়েট করছেন, হালকা করে দিলেন একটু, যে আমার বেশি যাতে শক্তি খরচ না হয়, এর কোনোটাই করা যাবে না। আমরা বলি বড়দের ক্ষেত্রে এটা 2 ইঞ্চ বা 5 সেন্টিমিটার, আর যারা বাচ্চা রয়েছে বা আমরা ছোটদের কথা বলছি তাদের ক্ষেত্রে 1.5 ইঞ্চ বা 4 সেন্টিমিটার। এই এই ডেপথে চাপাতে হবে। আর এখানে আমরা বুঝি কিভাবে, এই যে ক্লিক শব্দটা হচ্ছে, এটা মানে হচ্ছে এটা 2 ইঞ্চি পরিমাণ আমি প্রেসার করছি। অনেক সময় হাতের নিচে মনিটর ইউজ করে করা যায়, বাট বিপদের সময় তো এত কিছু থাকে না। মানুষ কি সবসময় মানে জিনিসপত্র নিয়ে ঘোরে নাকি, যে এই মাত্র কখন ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হবে আমি কিন্তু রেডি। কাজেই সিপিআর হচ্ছে এমন একটা জিনিস যে আমার যা আছে সেটা দিয়ে আমরা কাজটা করতে পারবো। তাহলে এই 30 কম্প্রেশন দেওয়ার পর আমাদের সি চলে গেল, সি মানে হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে। এই হার্টটা কি হচ্ছে, স্থির হয়ে আছে বা এরকম এরকম করছে। এটাকে যখন আমরা প্রেস করছি তখন এই ভেতর থেকে ব্লাডটা পুরো শরীরে ছড়ে যাচ্ছে, এবং ছড়িয়ে যাওয়ার প্রধান জায়গাটি হচ্ছে আমাদের ব্রেইন। কারণ ব্রেইন যদি সজীব না থাকে তাহলে কিন্তু তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। এই জন্য ব্রেইনটাকে আমরা ব্লাড দিচ্ছি বা ভাইটাল অর্গানগুলোতে। দ্বিতীয় জায়গাটি হচ্ছে আমরা বলি সি এর পর এ, এ মানে হচ্ছে এয়ারওয়ে। আমরা জানি যে যখন মানুষ জ্ঞান হারিয়ে ফেলে তখন তার শ্বাসনালীটি আস্তে করে তার মধ্যে পিছন দিকে, আমাদের যে জিভটি রয়েছে, যে জিভটি আমাদের আমরা বলি সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ, তাই না? সবচেয়ে ভালো পৃথিবীকে কত সুন্দর করে কথা বলে সুন্দর করে দিতে পারে, আবার এই প্রতিহিংসা বশত এমন কথা বলে মানুষকে আঘাত করতে পারে। ঠিক একই সময়ে এই জিভ টাঙই কিন্তু হচ্ছে আপনি যখন জ্ঞান হারিয়ে ফেলবেন ও পিছন দিকে পড়ে যায়, এটা বলে ফল ব্যাক অফ টাং। ওই হচ্ছে অবস্ট্রাকশন তৈরি করে, শ্বাস নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা তৈরি করে। সেজন্য আমরা কি করি, আমরা বলি হেড টিল্ট চিন লিফট। মানে আপনি যদি এই যে মাথাটাকে, সবাই যদি দেখেন এই সাইডে, সবাই দেখেন, এটাকে যদি একটু এই হাতের কপালের উপর একটা হাত রাখবেন আর থুতনির উপর দুটো আঙ্গুল যদি একটু উপরে উঠিয়ে দেন তাহলে কি হয়, লাইনটা ক্লিয়ার হয়ে যায়, মানে যে জায়গাটা আটকে ছিল জিভটা সে উপরে উঠে যায়। এরপরের পোর্শনটা হচ্ছে আমরা বলি ব্রিদিং, দুইটা ব্রেথ কিভাবে দিতে হবে। আপনারা দেখেছেন আমরা তো সবসময় ব্যাগ, একটা আম্বু ব্যাগ দিয়ে দেয়, তা দিয়ে তো করি না। আমাদের মাউথ টু মাউথ ব্রিদিংটা শিখতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হয় যে একটা, এখন তো অনেক কিছু উপায় আছে, যে মাউথের সাথে পুরো মাউথ লাগাতে হবে না। আপনি অনেক সময় আপনাদের আমরা বলি যে ফেস মাস্ক পাওয়া যায়, অনেকের পকেটে থাকে। আর যদি কিছু না থাকে, মেয়েদের ওড়না রয়েছে, শাড়ির আঁচল রয়েছে, ছেলেদের পকেটে রুমাল রয়েছে, টিস্যু রয়েছে। কাজে টিস্যুটাকে আমরা ইউজ করতে পারি। জাস্ট টিস্যুটাকে একটু ওপেন করে আমরা এই মুখের উপর পুরোপুরি দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে পুরোপুরি ঢেকে নাকটা, আমাদের নাকের সাথে মুখের একটা সংযোগ রয়েছে, কাজে নাকটাকে বন্ধ করতে হবে, পিঞ্চ করতে হবে। তাহলে আমরা কি করছি, এই মুখের উপর এটা দিয়ে নাকটাকে বন্ধ করে দিলাম, আর এই যে হেড টিল্ট চিন লিফট এভাবে রেখে আমরা কি করব, পুরো একটা নর্মাল ব্রেথ নিব, নর্মাল একটা ব্রেথ নিব, নিয়ে মুখের সাথে পুরো মুখটা সিল করতে হবে। যেমন দেখেন এটা ফুললো, দেখেন আবার নোটিস করেন, এটা ফুললো না, একটু বুকটা একটু ফুলে উঠলো না, তার মানে যখন আপনি দেখবেন যে চেস্টটা রাইজ করছে তখন বুঝবেন যে বাতাসটা আপনার লাংসে গিয়েছে। এই জন্য কি করতে হলো, আমাকে নাকটা বন্ধ করতে হলো, মুখটাকে একটু ওপেন করতে হলো, আর হেড টিল চিন লিফট করে আমরা দুইটা ব্রেথ দিলাম। এটি হচ্ছে আমাদের ব্রিদিং টেকনিক, যেটা আমরা মাউথ টু মাউথ ব্রিদিং বলি। এটি আমরা সাধারণত প্রিয়জন অথবা দূরের হলেও একটা ব্যারিয়ার ইউজ করে আমরা ইউজ করতে পারি। এছাড়া অল্টারনেট ওয়ে রয়েছে, আমরা বলি যে ফেস মাস্ক রয়েছে, যেটাতে মুখের সাথে মুখের কানেক্ট হবে না, অথবা আম্বু ব্যাগ রয়েছে, সেটাও হসপিটাল সেটিংসে ব্যবহার করা হয়। এই তিনটি জিনিস, একটা হচ্ছে তাহলে কম্প্রেশন, 30 কম্প্রেশন, আর দুইটা ব্রিদিং, এই দুইটা মিলে একটা সাইকেল, আমরা বলি 30:2। 30টা কম্প্রেশন, দুইটা ব্রেথ, 30টা কম্প্রেশন, দুইটা ব্রেথ, এরকম কয়টা দিবেন, মোট 5 সাইকেল, 5টা সাইকেল। তাহলে আমরা 30টা কম্প্রেশন আর দুইটা ব্রেথ, এটাকে একটু এদিকে নিয়ে আসা যায়, কিন্তু দর্শন সব এদিকে, আচ্ছা যাক, ওদিকে আনলে ভালো হতো, একটু ধরে একটু ওদিকে নাও তো একটু। ও ছেড়ে যাবে না তো, ভেঙে যাবে না তো?
ছেড়ে দিন। থাক 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 থাক, দরকার নেই। আচ্ছা, তাহলে এই 30টা কম্প্রেশন, 2 মিনিট আছে। হ্যাঁ আচ্ছা 20 মিনিটস অনেক, আমাদের শেষই প্রায়। তাহলে 30 কম্প্রেশন 2 ব্রেথ দেওয়ার পর আমরা 5টা সাইকেল কমপ্লিট করার পর আমরা বলছি যে আমরা 10 সেকেন্ড বিরতি পাবো। এই 10 সেকেন্ডে আমরা দেখব তার পালস আবার ফিরে এসেছে কিনা। আমরা তো অধৈর্য জাতি, ধরেন 30টা কম্প্রেশন দেওয়ার পর দেখি যে পালস আসছে কিনা, আবার দেখি যে পালস আসছে কিনা, সেটা করা যাবে না। তাহলে 30 কম্প্রেশন 2 ব্রেথ, 2 ব্রেথ, 30 কম্প্রেশন 2 ব্রেথ। এবার 5টা সাইকেল দেওয়ার পর আমরা বলি যে আমরা 10 সেকেন্ডে আবার চেক করবো তার পালস ফেরত আসছে কিনা। এই 5টা সাইকেল আমরা করতে 2 মিনিট সময় লাগে, বেশি না, মাত্র 2 মিনিট। তাহলে 2 মিনিট পর পর আমরা পালস চেক করব এবং আমরা দেখবো যদি দেখেন পালস ফিরে আসছে তাহলে তো আপনি ভাগ্যবান, লাকি যে সে ফিরে আসছে। আর না আসলে আবার পরবর্তী সাইকেল করতে হবে। এবং একই সঙ্গে হসপিটালের যারা আসছে তারা আসা মাত্রই তাদেরকে হ্যান্ড ওভার দিতে হবে যে আমার পেশেন্ট এতক্ষণ আমি সিপিআর দিয়েছি, 5 মিনিট সিপিআর বা 6 মিনিট দিয়েছি, এখন এই কন্ডিশন। এই যে আপনি দিলেন সিপিআরটা, এর মধ্যে দুটো কাজ হতে পারে। এক হতে পারে যে পেশেন্ট আবার ফিরে আসতে পারে, দুটো হতে পারে কন্টিনিউ হতে পারে। কন্টিনিউ হলে কি হবে, অ্যাটলিস্ট তার ব্রেনটা নষ্ট হবে না, তার ভাইটাল যে অর্গানগুলো রয়েছে সেগুলো নষ্ট হবে না। না হলে হসপিটাল নেওয়ার পর তাকে বেঁচে গেলেও কিন্তু সারা জীবন তাকে ওই ভেজিটেটিভ স্টেটে থাকতে হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য সিপিআর। কাজে এই সিপিআর এর এই প্রসেসটা আমি যদি একবার পুরোটা দেখাই তাহলে আপনাদের হয়তো মনে থাকবে, তারপরে আমরা হয়তো একজন একটু ডেমো দিব একজনকে দিয়ে। যেমন একটা পেশেন্ট খুবই হঠাৎ করে পড়ে গেছে, আপনি দেখলেন, প্রথমে দেখতে হবে যে আপনার সাইড সেফ আছে কিনা। যেমন এমন একটা জায়গায় উনি পড়ে গেলেন, ওনাকে রাস্তার মাঝখানে ওনাকে সাইডে নিতে হবে যাতে কোনো গাড়ি না আসে। কোনো এমন একটা জায়গায় যে উপর থেকে ইট পড়ছে সেখানে করা যাবে না, আগে আপনি নিজের নিরাপত্তাটাকে দেখতে হবে। সঙ্গে সঙ্গেই স্যার আর ইউ ওকে, কাজে কোনো রেসপন্স নাই। সঙ্গে সঙ্গে আমরা কি করছি, ব্রেথ এবং পালস দেখছি, পালস এবং ব্রেথ দেখছি। কতক্ষণ মনে মনে কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এর মাঝে কোনো রেসপন্স নাই। তারপর কি করছি আমরা, কল ফর হেল্প, যে কল 991, প্লিজ সেন্ড অ্যান অ্যাম্বুলেন্স উইথ অ্যান এইডি, অথবা আশেপাশে থাকলে যে প্লিজ হেল্প মি। তারপরে আমরা সিপিআর শুরু করছি। সিপিআর শুরু করার প্রথম পর্বটাই হচ্ছে কম্প্রেশন। 30 কম্প্রেশন আমরা শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, দুইটা ব্রেথ আমরা শুরু করলাম। রেডি, 1 2, দুইটা ব্রেথ আমরা দিলাম। ঠিক আছে, এই হচ্ছে একটা সাইকেল। এইভাবে আমরা আবার 5টা সাইকেল শুরু করব। যদি আপনার বন্ধু সঙ্গে থাকে, পরবর্তী সাইকেলটা সে শুরু করতে পারে, 2 মিনিট পর পর আপনি রেস্ট নিলেন। এটাই হচ্ছে সিপিআর এর মূল জায়গা। বাচ্চা যদি হয় তাহলে আমরা কি করব, ডেপটা একটু কমাবো। আর যেটা রেট যেটি বলছে, একেবারে ছোট বাচ্চা যদি হয়, যাদের রেসপিরেটরি অ্যারেস্ট বেশি হয়, তখন আমরা বলি 15:2, 15টা কম্প্রেশন দেওয়ার পর 2টা ব্রেথ দিই, যদি 2 জন আপনারা থেকে রাখেন। এই বেসিক হচ্ছে সিপিআর। আমরা সিপিআর এর জাস্ট একটু যদি আমরা টিউনিং করি, কেউ একজন কি ভলান্টিয়ার হবেন যে একটু এসে এখানে দেখাতে পারবেন? একজন চলে আসেন, আপনি আসেন প্লিজ। আমরা একটা হাততালি দেও নাকি সবাই, উনি নিজে থেকে ভলান্টিয়ার হয়ে আমাদের এখানে দেখাতে চাচ্ছেন। কাম, কি নাম আপনার? Marjuka. Thank you, Marjuka. So this is your patient. You in the shopping mall, okay, shopping with your friend. Suddenly she collapsed. Okay. And this is মানে সবাই তাকে শুয়ে দিল টেবিলের উপরে, বেডে। এখন আপনি কি করবেন? Nashiba, are you okay? Are you Great, okay, Nashiba? great. Okay. No response. Please help me. না, তার আগে দুটো পালস এবং ব্রিদিং দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10. So she's in cardiac arrest. Now call for help. Okay. Can anyone help me, please? I need help. My friend has collapsed. Yes, right. Now start CPR. Come. এই পাশ থেকে, হ্যাঁ। এটা কোথায়? রাইট, এই যে হাতটা একদম সেট, রাইট। সো সামনে একটু ঝুঁকে আসে না একটু, হ্যাঁ, রাইট। 1, আর একটু শব্দ হবে একটু নিচে হলে। 1, রেডি, গুড। 2 3 4 5 ফাস্টার, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। গ্রেট। এবার একটা টিস্যু দিচ্ছি, হ্যাঁ।
হ্যাঁ একটু করেন, হ্যাঁ এটা আগে শোন লিসেন আগে নাকটা চিপে ধরতে হবে, হ্যাঁ তারপরে একটু হেড টিল চিন ডিপ করতে হবে, এই যে একটু উঁচু করে। Okay. এবার মুখটা মুখের সাথে সিল করে দিয়ে হাতটা একটু দেখায় আমরা ফুলে কিনা, জোরে 1 2 ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আবার সাইকেল শুরু হবে, জোরে একটা হাততালি দেই আমরা আর লুকাকে। খুবই এত অল্প সময় কিন্তু খুব ভালো সে গ্র্যাবস করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা সিপিআর এর পার্টটুকু শেষ। এবার আমরা একটু চোকিং, জাস্ট তাকে সামনে এভাবে রাখবেন, গলায় চোকিং হলে গলার মধ্যে এভাবে ধরতে হয়, হ্যাঁ মানে এটা হচ্ছে ইউনিভার্সাল সাইন, ঠিক আছে? পিছন দিকে যাবেন, তার পিছনে একটা পা দিবেন, এই যে নাভিটা খুঁজে বের করবেন, করে এই যে নিচ থেকে 1 2 3 4, মানে যতক্ষণ পর্যন্ত না খাবারটা বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বলি এটাকে হেমলিক ম্যানুভার। এইভাবে গলাটা খাবারটা বেরিয়ে আসবে। আমি অ্যাডাল্টের ক্ষেত্রে দেখালাম, আর বাচ্চাদের, হ্যাঁ আরেকবার দেখাবো, আচ্ছা আবার ধরো। সো আমরা যদি করি সিপিআর, পিছন দিকে আমি দাঁড়াবো, তার এই যে নাভিটার উপরে হাতটা এইভাবে রাখবো, রেখে আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রেশার, জোরে 1 2 3 4 5, যতক্ষণ পর্যন্ত না খাবারটা বেরিয়ে আসে। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। আর বাচ্চাদের জন্য যদি হয় তাহলে জাস্ট চেয়ারটা দাও তো একটু, একটা জাস্ট শুধু 1 সেকেন্ড দেখে দিই, ঘুরো এইভাবে ঘুরো। যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে কি করবেন, বাচ্চাটাকে কোলে নেয়ার মতো বাচ্চা, তাকে একটা পায়ের উপর এভাবে রাখবেন পিছন দিকে, পিছন দিকে 5টা ব্যাক স্ল্যাপ দিবে যেভাবে আপনার দেন, 1 2 3 4 5, আবার তাকে উঠাবেন এভাবে, উঠিয়ে তাকে কি করবেন, বুকের মাঝখানে 5টা সিপিআর দেবেন, 1 2 3 4 5। এটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত না জিনিসটা বেরিয়ে না আসে। ঠিক আছে, আমরা শেষ করে দিই তাহলে। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং, এবং কিছু ব্রোশিওর দিয়ে দাও। আমার মনে হয় যে আপনাদের হয়তো একটা ধারণা দিতে পারে, হয়তো সবাইকে এভাবে প্র্যাকটিক্যাল করাতে পারিনি সময় স্বল্পতার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা কখনো আবার দেখা হবে, কখনো আমরা করব। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস।